আমার শ্বশুর প্রতি রাতে কাজের মেয়েকে নিয়ে নিজের ঘরে যেত এবং যখন সকাল হতো মেয়েটি খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসতো এবং তার অবস্থা খুব খারাপ থাকতো। তার চুল এলোমেলো হয়ে থাকতো। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বলেছিল যে তোমাদের উপর ঈশ্বরের অভিশাপ বর্ষিত হবে। তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। একদিন এই গোপনীয়তা উদ্ঘাটনের আশায় আমি কাজের মেয়ের জামা পরে শ্বশুরের ঘরে গেলাম এবং সেদিন আমার প্রাণই বেরিয়ে গেল যখন আমার শ্বশুর আমাকে, আমার নাম হলো জিজ্ঞাসা। আমি একটি গরিব পরিবারে বড় হওয়া মেয়ে হওয়ার সত্ত্বেও আমার বিয়ে হয় একটি ধনী পরিবারে। বিয়ের আগে আমার জীবন খুবই কঠিন ছিল, কারণ আমরা 6 বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। আমাদের বাবা মাও এই পৃথিবীতে ছিলেন না। আমরা বোনরা যেমন তেমন করেই আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতাম। আমাদের সাথে যে ছেলের বিয়ে হয়েছিল তাকে তো আমি চিনতামই না। ছেলেটি আমার বড় দিদির শ্বশুরবাড়ির তরফের। ছেলেটির মা ছিল না। তার বোনই আমাকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছিল এবং এইভাবে আমার বিয়ে হয়েছিল। আমার থেকে ছোট 3 বোন ছিল এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ ছিল। এই জন্য বোনরা কোনো না কোনো কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ নিজেরাই করত। আমার দিদি নিজেরাই ঘর থেকে আমার বিয়ে দিয়েছিল, আর এই জন্যই আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে গেছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন আমি আমার শ্বশুরের ঘরে গিয়েছিলাম তার শরীরের অবস্থা দেখার জন্য। তো ওনাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম। ওনাকে দেখে খুব নিষ্ঠুর মানুষ মনে হচ্ছিল এবং আমি ভয় পেয়ে যত পিছনের দিকে চলে আসছিলাম তত যেন আমার প্রাণ ভয়ে বেরিয়ে যাচ্ছিল। যত ওই মানুষটা আমার দিকে এগিয়ে আসছিল তত আমার স্বামীর বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল যে তার বাবার কাছে যেন আমি কখনো না যাই, বাবার ঘরে যেন আমি কখনো না প্রবেশ করি, সম্ভব হলে তার বাবার থেকে সবসময় যেন দূরত্ব বজায় রাখি। এখন আমার স্বামীর বলা কথাগুলো আমি বুঝতে পারছিলাম যে কেন উনি আমাকে তার বাবার কাছে যেতে বারণ করেছিলেন। আমি আমার শ্বশুরের কাছে বারবারই হাত জোর করে মিনতি করছিলাম যেন উনি আমার থেকে দূরে সরে যান এবং আমাকে যেতে দেন, কিন্তু ওই মানুষটা আমার কোনো কথাই শুনছিলেন না। কখনো আমার ওই কাজের মেয়ে মনে পড়ছিল, তো কখনো নিজের স্বামীর কথা মনে পড়ছিল এবং নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে আমি কেন এই ঘরে আসতে গেলাম কারোর কথা না শুনে। কখনো কারো কথা না শুনে আসলে খুবই খারাপ পরিমাণ পেতে হয়। না জানে কেন শ্বশুরের সেবা করার ভূত আমার মাথায় চেপেছিল এবং তার জন্য আমি খাবার নিয়ে শ্বশুরের ঘরে চলে এসেছিলাম। হঠাৎ আমি দেওয়ালের সাথে লেগে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রচণ্ড কাঁদতে শুরু করলাম এবং জোরে জোরে চিৎকার করে শুরু করলাম, কারণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীকে চিৎকার করে ডাকছিলাম। আমি জানতাম যে এই সময় ঘরে কেউ নেই যে আমার সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমাকে বাঁচানোর মতো ঘরে কেউই ছিল না। হঠাৎই আমার শ্বশুর আমার খুবই কাছে চলে এলেন এবং তারপরে যা হলো সেটা আমার জন্য বলা খুবই মুশকিল, কারণ আমার সাথে যা হয়েছিল তা খুবই ভয়ানক ছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং আমার বিদায়ের পর আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার সাথে খুবই ভালো কেটেছিল, দ্বিতীয় দিনও ভালো কেটেছিল এবং তৃতীয় দিনও কেটে গেছিল। আমি দেখছিলাম যে সকাল হতে কাজের মেয়ে এসে আমাদের বিয়ের 2 দিন পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছিলেন, কিন্তু আজ জানি না সে কেন আসেনি এবং কোথায় চলে গেছে তাও জানি না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করছিলাম তখন উনি খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। আমি বলেছিলাম যে আজকে কাজের মেয়ে আসেনি, আমি নিজে খাবার বানিয়ে নেব এবং বাবাকে তার ঘরে খাবার দিয়ে আসব। আমার স্বামী এই কথা শুনে বলেছিলেন যে ওনার ঘরে তোমার খাবার নেওয়ার দরকার নেই, আমাকে খাবার দিও না, আমি নিজে চলে যাব। আমার স্বামী এটা বলে আমার থেকে খাবারের ট্রে নিয়ে সেখান থেকে চলে যায়।
আমার মনে হয়েছিল উনি হয়তো এমন কাজ করছেন কারণ আমি এই বাড়ির নতুন বউ এবং নতুন বউয়ের এত কাজ করা ভালো দেখায় না। আমি এখানকার কাউকেই চিনতাম না। আশেপাশের সমস্ত লোক আমার জন্য অচেনা ছিল। বাড়িতে কেবল আমার স্বামী এবং শ্বশুর থাকতেন, কিন্তু আমি দেখেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব বেশি কথা বলতেন না। আমার শ্বশুর অসুস্থ, তাই আমার স্বামী আমাকে ওনার কাছে যেতে বারণ করতেন। আমি একবার অথবা দুইবারই ওনাকে দেখেছিলাম যখন উনি ঘুমাচ্ছিলেন। অনেকদিন আমার স্বামী কাজ করতে যাচ্ছিলেন না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের বিয়ের অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও আপনি কাজে যাচ্ছেন না। এই প্রশ্নের উত্তর আমার স্বামীর মুখে শুনে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম, কারণ উনি আমাকে ছেড়ে একা যেতে চাইছিলেন না। উনি বলেছিলেন যে যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত উনি কাজে যাবেন না, কারণ আমি একা ঘরে থাকতে পারবো না এবং ওনার বাবার সেবা করতে পারবো না। এই কথা শুনে আমি চুপ রয়ে গেলাম। 2-3 জন মহিলা এসেছিলেন ঘরের মধ্যে কাজ করার জন্য। প্রথম তো সেই মহিলার কাজ করার জন্য রাজি হয়ে যেত, কিন্তু 2-3 দিন পেরোতে না পেরোতে তারা আর কাজে আসতো না। বলতো যে আমরা এমন বাড়িতে কাজ করতে পারবো না যেখানে মেয়েদের কোনো সম্মান দেওয়া হয় না। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে যেতাম যে ওরা এরকম কেন বলছে। আমার স্বামী তো আমাকে খুবই সম্মান করেন এবং কোনো মেয়ের দিকে উনি চোখ তুলে তাকান পর্যন্ত না। এই জিনিসটা আমিও লক্ষ্য করেছিলাম যে উনি খুবই সম্মান করার মতো একজন মানুষ। আমি এই ব্যাপারটা যখন আমার স্বামীকে বলেছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে ঘরে কোনো মহিলা এলে তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নিজে ইচ্ছে অনুযায়ী একজনকে কাজে নিযুক্ত করে দেব যাকে আমার ইচ্ছে হবে। আমি আমার স্বামীর কথা শুনে চুপ হয়ে গিয়েছিলাম। কয়েকদিন পর একজন মেয়ে এসেছিল কাজের জন্য, কিন্তু সে মেয়ে সবসময় চুপ থাকতো। ঘরেও সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো এবং আমার সাথে খুব একটা কথা বলতো না। আমার ছোটবেলাতে আমার বাবার মৃত্যু হয় এবং তখন থেকে আমার মনে হতো যে আমি আমার শ্বশুর বাড়ির বাবার মতো সেবা করব, ওনাকে নিজের বাবার স্থানে বসাবো, কারণ আমি সবসময় এটাই ভেবেছি যে আমার বাবা নেই। আমি আমার শ্বশুরকে আমার বাবা হিসেবে মেনে নেব, কিন্তু আমার স্বামী কখনো আমাকে আমার শ্বশুরের কাছেও দিতে দেননি। এমনকি তার কাছে কঠোর নির্দেশিকা জারি করেছিলেন। উনি আমাকে বলতেন যে খুবই খারাপ হয়ে যাবে যদি আমি ওনার বাবার কাছে যাই। তাহলে জানি না উনি কেন এই কথা বারণ করতেন। একদিন আমি ঘরে ফোনে নিজের বোনের সাথে কথা বলছিলাম, আর তার কাছে কাজের মেয়েটি দাঁড়িয়েছিল। ফোনটা কাটার পরে কথার চলে আমি ওকে বলেছিলাম যে জানি না কেন আমার স্বামীর কী সমস্যা যে উনি নিজের বাবার সাথে আমার পর্যন্ত কথা বলতে দেন না। যখনই আমার মনে হতো আমি আমার শ্বশুরের সাথে সেবা করব, তখনই উনি খুবই রেগে যেতেন। আমি আমার পুরো জীবনও কখনো এমন বাবার সেবা করিনি যে জন্য আমার মন খুব চায় যে আমি আমার শ্বশুরের সেবা করি। কাজের মেয়েটি বলল আমার দিকে তাকিয়ে, মালকিন, আপনার স্বামী খুবই ভালো করেছেন যে আপনাকে ওনার কাছে যেতে দেন না, আর আপনার জন্য এটা মোটেও ভালো হবে যে আপনি আপনার শরীর থেকে দূরে থাকুন। আমি খুবই অবাক হয়ে যাই কাজের মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম এবং আমার খুবই অদ্ভুত লাগলো যে সেও আমার শ্বশুর নামে এই ধরনের কথা বলছে। তখন আমি খুবই রাগ হলো, কিন্তু আমি চুপ করে গেলাম। একদিন সে কাজের মেয়ের বাড়িতে কোনো কাজ থাকার জন্য সে তাড়াতাড়ি চলে গিয়েছিল এবং এই কারণে আমাকে খাবার আমার শ্বশুরের ঘরে নিয়ে যেতে হলো। আমি ওনার ঘরে গেলাম এবং সাইড টেবিলে খাবার ট্রে রাখার পর শ্বশুরকে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরে ওনার চোখ খুলে গেল এবং উনি আমাকে দেখতে লাগলেন। উনি আমাকে কিছু বলতে যেতেন, তার হঠাৎ করে দরজা খুলে গেল এবং আমার স্বামী আমার শ্বশুরের ঘরে এলেন ও আমার হাত ধরে আমাকে সেই ঘরের থেকে বাইরে নিয়ে গেলেন। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম এবং ওনাকে বললাম যে কি হয়েছে আপনার, আপনি কেন এভাবে আমাকে টেনে আনলেন, বাইরে নিয়ে কেন আনলেন? উনি রেগে আমাকে বললেন যে তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার বাবার ঘরে যেও না, কিন্তু আমার বোঝানো কথাগুলো তো তুমি কিছুতেই বুঝতে চাও না। আমার বলা কথা সত্ত্বেও তুমি বাবার ঘরে কেন গেলে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার থেকে খারাপ আর কেউ হতো না। আমার স্বামীর কথা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে উনি আসলে কি বলতে চাইছেন। জানি না উনি এরকম কেন করছেন, আর এতে এত রাগ করার কি হয়েছে।
যে হাত ধরে টানতে টানতে উনি আমাকে ঘরের বাইরে নিয়ে এলেন এবং আমাকে ঘরের এসে দরজা বন্ধ করে দিলেন। আমি আমার স্বামীর ব্যবহার কিছুতেই বুঝতে পারছিলাম না যে উনি আমার বাবাকে এতটা কেন অপছন্দ করেন। ওনার বাবাকে তো আমার মতো খুবই ভালো মানুষ মনে হয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে রহস্যটা কিছু একটা অবশ্যই আছে, যে কারণে আমার স্বামী তার বাবার কাছ থেকে আমাকে দূরে রাখেন। একদিন হঠাৎ আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিল এবং যার কারণে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। দুপুরবেলা যখন আমার চোখ খুলল তখন আমি বাইরে গেলাম আর দেখতে পেলাম যে আমার শ্বশুরের ঘর থেকে কাজের মেয়েটি বেরিয়ে আসছিল, কিন্তু সে খুবই কষ্টে হেঁটে আসছিল। তার এই অবস্থা দেখে আমার খুবই অদ্ভুত লাগলো। জানি না কেন ওর সাথে কি হয়েছিল। ওর পুরো চেহারাটা ঘামে ভিজে গিয়েছিল এবং চুলও এলোমেলো ছিল। ওর অবস্থা এতই খারাপ ছিল যে ওকে দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মেয়েটির কাছে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওর কি হয়েছে। ওর প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিল এবং এদিক ওদিক দেখতে লেগছিল। তারপর বলল যে কিছুই হয়নি মালকিন, আমি শুধু সিটি মুছছিলাম। তারপর আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটির অবস্থা দেখে আমার খুবই অদ্ভুত লাগছিল। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি ছুটি নিয়ে বাড়ি যাও এবং বাড়ি গিয়ে আরাম করো, বাকি সব কাজগুলো আমি নিজে করতে পারবো। কিন্তু সে কথা মানতে পারছিল না। সে মাথা নাড়াতে লাগলো এবং বলল যে মালকিন, মালিক আপনাকে বারণ করে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত বাড়ির মালিক ফিরছেন আমি যেন এখান থেকে কোথাও না যাই। আমি বললাম যে সেটা কোনো ব্যাপার না, শুধু শ্বশুর মায়ের ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, সেটা আমি নিজেই করে নিতে পারবো। এবং এই বলে যে ওনার ঘরের দিকে যেতে লাগলাম তখনই হঠাৎ করে কাজের মেয়েটি ভয় পেয়ে আমার হাত ধরে নিল এবং আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না। আমি বললাম তোমার কি হয়েছে, আমাকে যেতে দাও, তোমার অবস্থা এখন কাজ করার মতো নেই, তুমি নিজের ঘর গিয়ে বিশ্রাম নাও। তখন সে বলল না মালকিন, আমি আপনাকে ঘরের ভিতরে যেতে দিতে পারবো না। সে আমাকে ভেতরেও যেতে দিল না এবং আমাকে নিয়ে রান্নাঘরে চলে এলো এবং বলল যে আমি আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আপনি তো এখন পর্যন্ত কিছুই খাবার খাননি। আমি ওর অবস্থা দেখছিলাম যে ও খুবই ঘাবড়েছিল এবং ঠিক করে তো চলতেও পারছিল না। আমি মেয়েটার কবজিতে দেখলাম যে যেখানে কিছু দাগ রয়েছে। আমি আর এরপর মেয়েটিকে কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু রাতে যখন আমার স্বামী ঘরে ফিরে তখন আমি ওনাকে সব কথা খুলে বলি। সে বলে যে হয়তো কাজের মেয়েটির সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে এবং ঝগড়ার পরেই সেখানে আসছে, তাতে তোমার কি আসে যায়? নিজের কাজের প্রতি খেয়াল রাখো, কোনো কাজের মেয়েকে এত প্রশ্ন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, না হলে সে কাজ ছেড়ে চলে যাবে। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু যখনই আমি ওনার সাথে এই ধরনের কথা বলতাম তখন উনি আমাকে ভালোবাসার কথা পুরোপুরি ভুলে যেতেন, উপরন্ত আমার উপর রাগ করতেন। আমার স্বামী আমাকে বললেন যে অন্যদের খোঁজখবর নেওয়া বন্ধ করো এবং চুপ করে শুয়ে পড়ো। এইটা বলে নিজে শুয়ে পড়লেন, কিন্তু আমার একদমই ঘুম আসছিল না। রাতে তখন ঠিক কটা বাজে আমি ঠিক জানি না। হঠাৎ আমার চোখ খুলে গেল এবং আমি শ্বশুর ঘর থেকে বের হলাম। হঠাৎ আমার শ্বশুর ঘরের কারোর থেকে আওয়াজ শুনতে পেলাম। আমি এমন মনে হচ্ছে যে আমার শ্বশুর কাউকে বকাঝকা করছেন। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম যে এত রাতে আমাদের বাড়িতে তো কেউই থাকে না, তাহলে আমার শ্বশুর এতভাবে কার সাথে ঝগড়া করছেন বা কাকেই বা এত বকছেন। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে জাগানোর চেষ্টা করলাম। আমি ওনাকে ঝাঁকিয়ে দিয়ে জাগিয়ে তুললাম। তো উনি খুব রেগে গিয়ে আমাকে বললেন যে কি হয়েছে তোমার, এত রাতে এভাবে চিৎকার করছে কেন? আমি ওনাকে বললাম যে জানি না বাবার সাথে কি হয়ে গেছে, উনি কারোর সাথে ঝগড়া করছেন, যান আপনি দেখে আসুন যে ঘরে কে আছে। আমার স্বামী তখন খুবই ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন যে তুমি এখন শুয়ে পড়ো, নিশ্চয়ই তোমার কোনো ভুল ধারণা হয়েছে,
আমার স্বামী কিছুতেই ঘরের বাইরে বের হলে গেলেন না এবং আমাকে বারবার বলেছিলেন যে তুমি শুয়ে পড়ো, কোন ধরনের আওয়াজ আসছে না। কিন্তু আমি পরিষ্কার এবং আমার শ্বশুরের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম এবং আমার স্বামীকে রাগের সাথে বললাম, আপনার তো নিজের বাবার জন্য কোনো চিন্তাই হয় না। আপনি আমাকে কতক্ষণ ধরে বলছেন যে আপনার বাবা কারোর সাথে ঝগড়া করছেন, কিন্তু আপনার কানে তো কোনো আওয়াজই আসছে না। আমি নিজে গিয়েছি একবার। আমি যখনই যেতে চাইলাম তখনই উনি আমার হাত ধরে এমনভাবে ধাক্কা দিলেন যে আমাকে বিছানা বসিয়ে দিলেন, যে আমি ব্যথায় কাতর হয়ে পড়লাম। উনি আমাকে বললেন যে এখানে শান্তি সহকারে বসে যাও, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই দেখে নেব আসছি। এটা শুনে আমি যতবারই বোঝাই না কেন তুমি কিছুতেই বুঝতে চাইছো না। সে বেরোনোর সময় ঘরটাকে তালা মেরে দিয়ে গেল এবং রেগে আমাকে বলল যে বাইরে আর বেরোনোর চেষ্টা করবে না। আমি চুপচাপ গিয়ে নিজের বিছানা শুয়ে পড়লাম, কিন্তু আমি বারবার নিজের শ্বশুরের কথায় মাথা আসছিল। আমি একদমই ঘুমাতে পারিনি, কারণ আমার মাথা সারাক্ষণ চিন্তা ঘুরপাক কাটছিল। পরের দিন আমার স্বামী ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং স্বামীর জন্য খাবার বানাতে চলে গেছিলাম। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম এবং ওনার জন্য খাবার বানাচ্ছিলাম, কিন্তু তৎক্ষণে ও কাজের মেয়েটি আমাদের বাড়িতে আসেনি। আমি অস্থির হয়ে পড়েছিলাম, কারণ আমার শ্বশুরের খাবার সময় হয়ে গেছিল আর আজ তো কাজের মেয়েটি খুব দেরি করে আসতে। আমার শ্বশুরকে তো খাবারের পর ওষুধ দিয়ে খেতে হয়। তখন আমার স্বামী উঠে বলেন যে আমি ওনাকে এটা বলায় উনি বললেন যে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন কাজের মেয়েটি এসে যাবে নিজেই সে আবার খাবার আর ওষুধ দিয়ে দেবে। আমি ওনাকে বললাম যে আপনার কি হয়েছে, আপনি তো নিজেই এই ঘরে যাচ্ছেন না, আর না তো আমাকে যেতে দিচ্ছেন, এটা খুবই খারাপ করছেন আপনি। আমি স্বামীকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তো উনি রেগে আমার দিকে তাকালেন এবং বললেন ওনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, উনি আমার বাবা আর আমি ওনার জন্য কোনো চিন্তা করি না, তখন ওনাকেও ওনার সাথে কোনো চিন্তা করতে হবে না। এরপর আমার স্বামী রেগে জেগে খাবার না খেয়েই অফিসের জন্য বেরিয়ে পড়লেন। আমি অনেকবার ভেবেছিলাম যে নিজে গিয়ে শ্বশুরের জন্য ওষুধ আর খাবার দিয়ে আসব, কিন্তু তারপরে আমি চুপ করে গেলাম। কাজের মেয়েটি খুব দেরিতে বাড়ি এসেছিলেন, ওর শরীর খুব খারাপ দেখাচ্ছিল। আমি ওকে বললাম যে তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে তুমি কেন আজকে ছুটি নেও নাই, তোমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তখন সে বলল, না মালকিন, আমি চাই না যে আমার সাথে যা যা হয়েছে সেটা আপনাদের সাথে হোক। আপনার শ্বশুর আপনার সাথে কিছু খারাপ কাজ করুক অথবা আপনাকে ওনার ঘরে গিয়ে ওনার সেবা করতে হোক। আমি আশ্চর্য হয়ে মেয়েটির দিকে তাকিয়েছিলাম এবং জিজ্ঞেস করলাম যে তুমি বলতে এটা কি বোঝাতে চাইছো, কি হয়েছে তোমার সঙ্গে, তোমার এই কথার মানেটা কি? কিন্তু সে আমাকে কিছুই বলতে রাজি হচ্ছিল না, শুধু এটাই বলল যে এই কথাটাকে এখনই শেষ করে দিন মালকিন, নিজের খেয়াল রাখুন এবং ওই বাড়িটাকেও দেখে শুনে রাখুন। আমি তো ভাবতেও পারি না যে আপনি কিভাবে এই বাড়িতে থাকেন। আমার কোনো উপায় না থাকায় এবং সন্তানদের জন্য আমি এখানে কাজ করতে আসি, না হলে এখানে তো কোনো মহিলাই কাজ করতে চাইবে না। আমি জানি না আপনি এতদিন কিভাবে বেঁচে রয়েছেন। এরপরে মেয়েটি খাবার ট্রে নিয়ে আমার শ্বশুরের ঘরের দিকে চলে যায়। এরপর আমি চুপচাপ হয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং রান্নাঘরের সব কাজ শেষ করে হাল করে এসে বসে যায়। এরপর আমি দেখি যে কাজের মেয়েটি আমার শ্বশুরের ঘর থেকে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে এবং এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে যাই। আজকে ওর অবস্থা আরও খারাপ ছিল। আমি খুবই চিন্তিত হয়ে আমার কাজের মেয়েটিকে দেখছিলাম। হঠাৎই ও পড়ে যেতে যেতে বাঁচল। আমি ওকে গিয়ে সামলে নিলাম এবং জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে। আমি ওর চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখছিলাম এবং এরকম মনে হচ্ছিল যেন ও খুবই কষ্টে নিজের জল আটকাচ্ছিল। এরপরে ও খুব ভয় পেয়ে আমাকে বলল যে মালকিন, আমাকে নিজের ঘরে যেতে হবে, আমার মেয়ের শরীর ভালো নেই। এই কথা বলেই সে চলে গেল। কিন্তু আমি জানতাম কিছু তো একটা ব্যাপার আছে, এমন কিছু একটা চলছে যার কারণে
ও এইভাবে চলে গেল। এরপর আমি ঘরে চলে গেলাম, কিন্তু হঠাৎ করে আমি বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ঘরের বাইরে বেরোলাম তখন দেখলাম যে আমার ঘরের বাইরে আগুন জ্বলছিল এবং যেন একটা জিনিস পুড়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে দৌড়ে গেলাম। আমি এরকম মনে হচ্ছিল যেন কোনো ছবির অ্যালবাম পুড়ে যাচ্ছে, সেখানে আগুন লাগানো হয়েছে। আমি তাড়াতাড়ি করে ওই আগুনে জল ঢেলে দিলাম এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম। অ্যালবামে আমি কোনো মহিলার শক্তি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীকে ফোন করলাম এবং কিছুক্ষণের মধ্যেই উনি বাড়ি চলে এলেন এবং আমাকে দেখতে লাগলেন। আমার জন্য চিন্তা করতে করতে বললেন যে, তুমি ঠিক আছো তো? আমি বললাম যে আমি ঠিক আছি, কিন্তু দেখুন, জানি না কে এভাবে এই ছবিগুলো আগুন লাগিয়ে দিয়েছে এবং সেগুলো এখানে পড়েছিল। কাজের মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করায় আমি ওনাকে বললাম যে মেয়েটি বাড়ি চলে গেছে। আমার কথা শুনে উনি রেগে গেলে বললেন, কাজের মেয়েটি এত তাড়াতাড়ি বাড়িতে কেন চলে গেল? আমি ওকে বারবার বলছিলাম যে যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসব ততক্ষণ তুমি কোথাও যাবে না। আমি দেখছিলাম যে উনি খুবই ভয় পেয়ে আছেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছি কি না। আমি বারবার ওনাকে এটাই বলছিলাম যে আমি একদম ঠিক আছি, আমার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, আমি একদম ঠিক আছি। আমার জন্য উনি এত চিন্তা করেন কেন এটা জিজ্ঞেস করায় উনি বললেন, কিছু মানুষ ভরসার যোগ্য হয় না, আর তাদেরকে না আমরা দূরে সরাতে পারি আর না তাদের সাথে নিজের কাছেও রাখতে পারি। এই কারণেই আমার তোমার জন্য চিন্তা লেগেই থাকে। যদি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। উনি সেদিন খুব অসহায়ভাবে কথাগুলো বলেছিলেন। সেদিনের পর থেকে এসব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছিল। কোনো দিন আগুন লেগেছিল তো তা তো কোনো দিন অন্য কিছু হতো। কাজের মেয়েটির এরকম অবস্থা ছিল। সে শ্বশুরের ঘর থেকে খুবই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসতো। এরপরে একদিন তো মাত্রাতিরিক্ত হয়ে গেল, যখন মেয়েটা বলল, মালকিন, ভগবান করুন আপনার শ্বশুর যেন মারা যান, তাহলে আমার জীবনে শান্তি আসবে। আমি তখন খুবই অবাক হয়ে গিয়েছিলাম তার এই কথা শুনে। সে হয়তো আমার শ্বশুরের সেবা করে করে ক্লান্ত হয়ে গেছিল এবং সেই কারণে সে এই কথাগুলো বলেছিল। আমার শ্বশুরের জন্যই আমার স্বামী তাকে বাড়ি ফিরতে দিতেন না যতক্ষণ না তিনি নিজে বাড়ি না ফিরতেন। মেয়েটি ওর সন্তানের জন্য এই কাজটা করত, কারণ আমার স্বামী তাকে বেশি স্যালারি দিতেন আর আমাদের বাড়িতে সেরকম কোনো কাজ করতে হতো না। তার এটাই কাজ ছিল যে আমার শ্বশুরের ঘরে থাকতো এবং তার সেবা করতে হতো। আজ মেয়েটি আমাকে আগেই বলে চলে গিয়েছিল যে সে কাল আসতে যাবে না এবং আমি যেন নিজের বন্দোবস্ত করে নিই কালকের জন্য। আমি আমার স্বামীকে এই কথাটা জানাইনি, কারণ আমি কালকে সারাদিন নিজের হাতে শ্বশুরের সেবা করব বলে ঠিক করেছিলাম। আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে কাজের মেয়েটা আজ আসতে কিছুটা দেরি হবে, এই কারণে আপনার চিন্তা করার প্রয়োজন নেই। সে যখন আসবে তখন সে নিজেই খাবার নিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে যাবে। আমার স্বামী এই কথা শুনে নিশ্চিন্ত হয়ে অফিস চলে গিয়েছিলেন। আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার বের করলাম এবং ওনার ঘরের দিকে চলে গেলাম। ওনার দরজা খুলে দেখলাম উনি জেগে ছিলেন না, বসেছিলেন। আমাকে উনি খুবই অদ্ভুত নজর দেখতে শুরু করলেন। হঠাৎ ওনার মুখের ভাব বদলাতে শুরু করলেন এবং ওনার চেহারা এই ধরনের বদল দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে ওনার চোখ ক্রমশ লাল হয়ে উঠছিল। উনি ওনার ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি ঘুরে দেখলাম যে এক সাইডে টেবিলে খাবার রাখতে গিয়েছিলাম। হঠাৎই ভয়ে আমার হাত থেকে খাবার পড়ে গেল। আমি হাত পা কাঁপতে শুরু করলাম এবং আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি দরজা কেন বন্ধ করলেন ভয়ে ভয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দরজা কেন বন্ধ করতে চাইলেন? আমি বাইরে যেতে চাই। আজ আমার স্বামী নিজের কথাগুলো খুবই মনে পড়ছিল। উনি আমাকে বারবার কথা বলেছিলেন যে যাতে ভুলেও আমি কোনোদিন আমার শ্বশুর মশাইয়ের ঘরে না ঢুকি, ওনার আশেপাশেও না যাই। এরপরে শ্বশুর মশাই আমার দিকে এক পা করে এগোতে লাগলেন এবং আমি পিছনে যেতে শুরু করলাম। হঠাৎ আমি দরজার সাথে লেগে গেলাম এবং আমি খুব অসহায় বোধ করছিলাম। আমি কি করব কিছুই বুঝে পারছিলাম না। আমি কখনো দরজা বন্ধ করে রেখেছিলাম, আবার কখনো শ্বশুর মশাইয়ের দিকে তাকাচ্ছিলাম।
পরের মুহূর্তেই আমি কি চিৎকার করতে শুরু করলাম এবং চিৎকার করতে করতে আমার শ্বশুর মশাইকে বললাম যে আমাকে ছেড়ে দিন আমাকে। আজ কাজের মেয়েটির কথা খুব মনে পড়ছিল আমার। এরপর এমন কিছু একটা ঘটনা ঘটলো যেটার ব্যাপারে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি চিৎকার করছিলাম, হঠাৎই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার ঘরের মধ্যে পেলাম এবং আমার পাশে আমার স্বামী বসেছিলেন। ওনাকে দেখে আমার চোখ থেকে জল পড়িয়ে গেল এবং আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে জড়িয়ে ধরলাম এবং খুবই কাঁদতে শুরু করলাম। উনি আমাকে দেখে বললেন যে, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? এবার কান্না বন্ধ করো, তুমি আমার সাথে আসো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি মাথা নাড়িয়ে তাকে জানালাম যে আমি একদমই ঠিক নেই এবং কাঁদতে শুরু করলাম। ওনাকে বললাম যে আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন, আপনার বাবা তো খুব খারাপ একজন মানুষ। এবং আমি খুব জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমার স্বামী আমাকে বললেন যে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম ওনার ঘরে না যেতে, আর আমার বাবার থেকে সব সময় সাবধানে থেকো, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না, আমার কথা তুমি বোঝারই চেষ্টা করোনি। আমার এত কান্নার ফলে আমি কাঁপতে শুরু করছিলাম এবং আমার চোখ প্রচণ্ড লাল হয়ে গেছিল। এরপরে আমার স্বামী আমাকে বললেন যে তুমি আসল সত্যটা কি জানতে চাও না যে আমার বাবা কেন এমন? তাহলে শোনো, ছোটবেলা থেকে আমি আমার বাবাকে প্রচণ্ড ঘৃণা করতাম, কারণ আমি সবসময় দেখছি আমার বাবা আমার মায়ের প্রতি প্রচণ্ড অত্যাচার করতেন। তুমি ভাবতেও পারবে না যে আমার বাবা একজন কত ভয়ানক মানুষ ছিলেন। আমার বোন কখনো বিয়ের পর এই বাড়িতে আর আসেনি, কেন জানো? কারণ সেও বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। আমি যে কত কষ্ট করে এই মানুষটাকে এই বাড়িতে সহ্য করি সেটা কেবল আমিই জানি। আমার মর্জি চললে আমি কবে এই মানুষটাকে এই বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু তারপরে আমি ভাবি যে যতই কিছু হোক না কেন উনি আমার বাবা হন, আমি ওনার সাথে এরকম কীভাবেই বা করতে পারি? এ কথা ভাবলেই ওনার জন্য আমার চিন্তা শুরু হয়। উনি আমার মায়ের সাথে যেটা করেছিলেন আমি তো সেটা কখনোই করতে পারি না। আমার মা ছাড়াও উনি অন্যান্য মহিলাদের সাথেও এটাই করতেন। হঠাৎ স্বামীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল এবং আমি ওনাকে দেখছিলাম। ওনার এরকম অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন এরপরে সত্যিটা বলার অবস্থাতে উনি নেই। শ্বশুর মশাইয়ের এই ধরনের সত্যি জানতে পেরে আমি তো বিস্মিত হয়ে গেলাম। স্বামীকে বললাম যে আমাকে সব সত্যিটা খুলে বলো। প্রথমে তো উনি চুপ হয়ে গিয়েছিলেন, আমাকে বলতে চাইছিলেন না। তারপর বললেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে আমার বাবা মহিলাদের ভীষণ ঘৃণা করতেন। ওনার ভীষণ রাগ হতো এবং উনি আমার মায়ের গায়ে হাত তুলতেন। আমার মাকে উনি ভীষণ মারতেন। ওনার এই কাজের জন্য আমরা সব ভাই বোন ওনাকে খুব ভয় পেতাম। আমি বাবাকে থামানোর বহু চেষ্টা করেছি, বাবা আমাকে কিছু বলতেন না, কিন্তু আমার বোনদের খুব মারতেন। কারণ আমার বোনদের একটাই দোষ ছিল যে তারা মেয়ে ছিল। এই কারণে আমার বোনেরাও আমার বাবাকে খুব ঘৃণা করত। আমিও ওনাকে খুব বেশি ঘৃণা করতাম, কিন্তু ওনাকে কখনো সামনে থেকে বলতে পারিনি। সময় পেরোতে লাগলো এবং আমার বাবা আমার মায়ের উপর এতটা বেশি অত্যাচার করত যে শেষ পর্যন্ত আমার মা এই অত্যাচার সহ্য করতে না পেরে সুসাইড করে নিজের জীবন শেষ করে দিয়েছিল। শুধুমাত্র এই মানুষটার জন্য আমার মা নিজের জীবন শেষ করে দিয়েছিল এবং আমাদের একা ছেড়ে চলে গিয়েছিল। এরপরে আমি আমার বোনদের রক্ষা করতে চেয়েছিলাম, তাদের বিয়ে দিয়েছিলাম, কারণ আমি বোনদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি যে তারা এই বাড়িতে থেকে আমার বাবার কাছে প্রতিনিয়ত মার খেতে থাকুক। বাবার কোনো কালেই সন্তানদের প্রতি যত্ন ছিল না। এই কারণে আমি আমার বাবাকে খুব বেশি ঘৃণা করতাম। সময় পার হতে লাগলো এবং উনি এই কথাটা বুঝতে পেরেছিলেন যে ওনার অত্যাচারের কারণে ওনার স্ত্রী সুইসাইড করেছিল। এরপর থেকে উনি মহিলাদের খুব ভয় পেতেন। আমার মা ওনার স্বপ্নে আসতো এবং ওনাকে বলতো যে মা কখনোই আমার বাবাকে ক্ষমা করবে না। এই কারণে আমার বাবা এরপর থেকে মহিলাদের খুব বেশি ভয় পেতে শুরু করলেন। ওনার কাছে যখনই কোনো মহিলা যেতেন তখনই উনি খুবই রাগী আচরণ করতেন এবং তাদের সাথে এবং মহিলাদের মারতে যেতেন। উনি মহিলাদের দেখে খুবই রেগে যেতেন এবং পাগলের মতো ব্যবহার করতেন।
এই জন্য আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে যেতে চাইনি। আমি চাইনি যে তুমি কখনোই আমার বাবার সত্যিটা জানতে পারো। এসব বলে আমার স্বামী চুপ হয়ে গিয়েছিলেন এবং উনি নিজের চোখের জল লুকিয়ে এ সমস্ত কিছু বলেছিলেন। বলার পরে লজ্জায় তিনি কাঁদতে শুরু করলেন। লজ্জার ফলে তিনি চোখের পলক নামিয়ে নিয়েছিলেন। আমার এরকম মনে হচ্ছিল যেন নিজের বাবার এই ব্যবহারের কথা বলতে খুবই লজ্জিত বোধ করছিলেন। আমি অবাক হয়ে গেছিলাম যে একজন মানুষ মহিলাদের প্রতি এত ঘৃণা কিভাবে থাকতে পারে। এর উত্তর জানার জন্য আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, আপনার বাবার মহিলাদের প্রতি এত ঘৃণা হয়েছিল যে তিনি নিজের স্ত্রীর উপরে এত অত্যাচার করতেন। আমার স্বামী এই কথা শুনে চুপ হয়ে গেলেন এবং বললেন যে এর থেকে বেশি আমি তোমাকে আর কিছু বলতে পারবো না। আমি ওনার কাছে জেদ করতে লাগলাম, কারণ আমাকে জানতেই হতো যে কোন একটা কারণ তো নিশ্চয়ই থাকবে যার জন্য উনি মহিলাদের এত ঘৃণা করতেন। শ্বশুরমশাই কি নিজের মাকেও এরকম ঘৃণা করতেন? স্বামীকে আমি এই কথাটা জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, কিন্তু উনি আমাকে কিছুই বলতে চাইছিলেন না। হঠাৎ উনি আমাকে বললেন যে উনি সব মহিলাকে এইভাবে ঘৃণা করতেন। আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, জানো, যখনই কোনো কাজের মেয়ে শ্বশুরের ঘরে ঢুকতো ওনার সেবার জন্য, তখন উনি ওর সাথে এই রকম করতেন। মেয়েদের উপর তিনি অত্যাচার করতেন এবং তাদের খুবই খারাপ অবস্থা, এবং তিনি বাইরে যাওয়ার অনুমতি দিতেন। শ্বশুর মশাই কাজের মেয়েদেরও মারতেন। আমার স্বামী বললেন যে আমি এই সমস্ত কিছু জানি, কিন্তু আমি বাধ্য ছিলাম। যদি আমি চাইতাম তাহলে আমি নিজেও সেবা করতে পারতাম বাবার, কিন্তু কোনোদিন আমি ওনাকে বাবার যোগ্য মনে করিনি। ওই মানুষটা একজন মানুষ নয়, বড় মানুষ মুখে মুখোশ পরে থাকা এক শয়তান, যে শয়তান মেয়েদের উপর যথাসাধ্য অত্যাচার করে। উনি আমার মা, বোন, এমনকি বহু মহিলার সাথে এমন খারাপ আচরণ করেন, তার জন্য আমি ওনাকে ক্ষমা করতে পারবো না। উনি একজন নিষ্ঠুর মানুষ, আর তখন তো উনি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আমি জানি এখন উনি পাগল, নিজের হুঁশ নেই, কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। তোমার গায়ে উনি হাত উঠানো উচিত হয়নি। আমি এই কারণে তোমাকে বাবার কাছ থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করতাম। তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই নিয়ে আমার ভয় ছিল, আর তোমার সাথে ঠিক সেটাই ঘটেছে। ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম তোমাকে আটকানোর, কিন্তু তোমার মাথায় তো ওনার সেবা করার ভূত চেপেছিল। এবার দেখে নিয়েছো তো সেবার পরিণাম কি হলো। একজন মানুষের সেবা গ্রহণ করার যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু আমার বাবা মহিলাদের সেবার যোগ্য নন। যে পুরুষ কোনো মহিলার গায়ে হাত তোলে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম এবং ভাবছিলাম যে উনি আমার জন্য কতই না চিন্তা করেন। আমার তো খারাপ লাগছিল আমার শ্বশুরের জন্য। একটা মানুষ এতটা অত্যাচার কিভাবে হতে পারে? মানুষটা নিজের মেয়েদের, নিজের স্ত্রীকে, এমনকি নিজের ছেলেকে হারিয়ে ফেলার পরেও অত্যাচারী রয়ে গেছেন। পাগল হওয়ার পরও তিনি অত্যাচার বন্ধ করতে ভুলেননি, এবং এই জিনিসটাই আমাকে খুব অবাক করত। ধীরে সময়ের সাথে সাথে আমার শ্বশুর একদমই পাগল হয়ে যাচ্ছিলেন। তার কোনো বিষয় হুঁশই ছিল না। ধীরে ধীরে উনি সব কিছু ভুলতে লেগেছিলেন এবং নিজেকেই নিজে জখম করছিলেন। আমার স্বামী তার বাবাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিলেন এবং ঘরের তালা লাগিয়ে দিয়েছিলেন। বহুদিন পর্যন্ত আমার শ্বশুর সেই ঘরের মধ্যে বন্ধ ছিলেন। ওনার অবস্থা যখন খুবই খারাপ হয়ে গেছিল, তখন আমার স্বামী তাকে নিয়ে গিয়েও একটা পাগলাগারতে ভর্তি করে দিয়েছিলেন। উনি নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিলেন। হয়তো নিজের সময়ে উনি নিজের প্রতি খুবই অহংকারী ছিলেন এবং মহিলাদের খুবই তুচ্ছ জ্ঞান করতেন। আর যেসব মানুষ এরকম হয় তাদের ভবিষ্যতের পরিণাম খুবই খারাপ হয়। এই কারণে আমার শ্বশুরের পরিণাম খুবই খারাপ হয়েছিল। উনি নিজের ক্ষতি নিজেই করতে শুরু করেছিলেন। নিজের জীবনে যত মহিলাদের উপর নির্যাতন করেছেন, ততজন মহিলার অভিশাপও তার উপরে পড়েছিল। তিনি চোখে ভালোভাবে দেখতে পেতেন না, এমনকি তার হাতে পায়েও খুব খারাপভাবে অ্যালার্জি হয়েছিল। ঈশ্বর ওনার কৃতকর্মের শাস্তি তার জীবদ্দশাতেই তাকে দেখিয়ে দিয়েছিলেন, কারণ যে হাতের সাহায্যে তিনি মহিলাদের উপর অত্যাচার করতেন সেই হাতই ভরে যায় ভরপুর অ্যালার্জিতে, এবং এর ফলে আমার শ্বশুর মশাই সবসময় হাতে জ্বলন অনুভব করতেন। ওনাকে পাগলাগারদের হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য, কিন্তু তা সত্ত্বেও উনি সুস্থ ছিলেন না কিছুতেই।
দিনের পর দিন ওনার অবস্থা আরও অবনতি ঘটে এবং প্রচুর রোগার শিকার হয়ে গিয়েছিলেন তিনি। এক পর্যায়ে উনি নিজেকে শেষ করার চেষ্টা করতে থাকেন। তবে ঈশ্বর হয়তো এত সহজে ওনার মৃত্যু চাননি, কারণ উনি সারা জীবন মহিলাদের উপর নির্যাতন করে গেছেন। আর তার শাস্তি কি কখনো এত ছোট হওয়া সম্ভব? সারা জীবনের করা অপরাধের শাস্তি এত সহজে কখনোই পাওয়া যায় না। আমার শ্বশুরের জীবন বৃথা হয়ে গিয়েছিল। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু তিনি একজন জীবিত লাশে পরিণত হয়েছিলেন। আমরা আমার শ্বশুরের সুস্থতা কামনার জন্য কখনোই প্রার্থনা করিনি, বরং আমরা ওনার মৃত্যু কামনা করেছিলাম ওনার কৃতকর্মের ফলস্বরূপ। কিন্তু এবার ওনার অবস্থা আমার স্বামী ও নিজের চোখে দেখতে পারছিলাম না। আমরা ওনার মৃত্যু কামনা করছিলাম এবং ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনা শুনে নিয়েছিলেন। একদিন পাগলাগারদ থেকে খবর আসে যে আমার স্বামীর বাবার মৃত্যু হয়েছে। উনি তার বাবার অন্তিম সংস্কার সম্পন্ন করেন। শ্বশুর মশাইয়ের মৃত্যুর খবর শুনে আমার স্বামীর সব বোনেরাও এসেছিল এবং আমরা সকল মিলে এটাই প্রার্থনা করছিলাম যে ঈশ্বর আমাদের শ্বশুরের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিন। একজন মানুষ জীবিত থাকতেই তার ভুলগুলো ক্ষমা করে দেওয়া উচিত। আমি আমার স্বামীর সাথে খুব সুখে সংসার কাটাচ্ছি। উনি আমাকে খুবই ভালোবাসতেন। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে মহিলাদের সর্বদা সম্মান করুন। একজন মহিলার গায়ে হাত তোলা অনেক বড় পাপ। নারীও একজন মানুষ, তিনিও আপনাকে জন্ম দিয়েছেন। একজন মহিলাকে আপনার পায়ের জুতা হিসেবে নয়, বরং আপনার মাথার মুকুটের মতো বিবেচনা করুন। আপনি যদি তাকে সম্মান করেন তবে সে আপনাকে দ্বিগুণ সম্মান করবে। ধন্যবাদ বন্ধুরা।